হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের যখন ছোট ছিলাম সত্যজিৎ রায়ের লেখা এখান থেকে গুরুত্বপূর্ণ মান 10-এর প্রশ্ন এবং তার সাথে সাথে তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমার কাছে চেয়েছো মান 10-এর যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়েছিলাম আগের ভিডিওতে তার থেকে তার উত্তরগুলো জানতে। তো সেই উত্তর নিয়ে আজকে আমি এই ভিডিওটি শুরু করছি। তোমরা দেখতে থাকো, তোমাদের অনেক কাজে লাগবে। আজ আমি তোমাদের ওই গড়পাড়ের যে পাঠটি রয়েছে, যখন ছোট ছিলাম সত্যজিৎ রায়ের লেখা আত্মজীবনীমূলক স্মৃতিকথায়, সেই গড়পাড় পাঠের থেকে একটা খুব বড় একটা মান 10-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গড়পাড় থেকে কিন্তু এই প্রশ্নটি আসবে এক্সামের ক্ষেত্রে। চলো দেখে নি তাহলে কি প্রশ্ন। দেখো, আমি দিয়েছি যখন ছোট ছিলাম আত্মজীবনী স্মৃতিকথায় লেখক গড়পাড়ের যে বাল্য স্মৃতির কথা বর্ণনা করেছেন তা নিজের ভাষায় বর্ণনা করো। এটা কিন্তু মান 10-এর ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিভাবে তোমরা লিখবে, কীরকম হবে, কটি প্যারা হবে, আমি সমস্তটা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথম প্যারাগ্রাফ আমি কিন্তু প্রতিটি পার্ট মানে প্রতিটি প্যারাগ্রাফ একটা পেজের মধ্যে দিয়েছি, তাই তোমরা কিন্তু কনফিউজ হও না, তোমরা লিখে নিও খাতাতে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, আমি লিখেছি অ্যান্সারটা এভাবে: যখন ছোট ছিলাম সত্যজিৎ রায়ের একটি অসাধারণ আত্মজীবনীমূলক রচনা, যেখানে তিনি নিজের শৈশবের নানা স্মৃতি, অনুভূতি ও পারিবারিক পরিবেশকে সহজ ভাষায় তুলে ধরেছেন। এই রচনায় গড়পাড় অংশে তিনি মূলত তারপরে নেক্সট কী আসছে আমরা দেখে নেব। তার আগে আমি তোমাদের জানাবো, এই যখন ছোট ছিলাম ছাড়াও তোমাদের যদি আরও অন্যান্য কোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও দিতে আগ্রহী আছি। তোমরা যখনই আমাকে যেটার ওপরে ভিডিও করতে বলো না কেন, আমি চেষ্টা করব সে সম্পর্কে ভিডিও দেওয়ার। আর তোমরা আমাকে কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না তোমাদের কীরকম ভিডিও চাই আর কি। দেখো, লিখেছি বাড়িতে জন্মেছেন, বেড়ে উঠেছেন এবং জীবনের প্রথম দিককার অভিজ্ঞতা লাভ করেছেন। সেই গড়পাড় রোড এবং তার আশেপাশের পরিবেশকে খুব আন্তরিকভাবে বর্ণনা করেছেন। এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফের মধ্যে তোমরা এই এতটা পর্যন্ত লিখবে। তারপরে নেক্সট প্যারার মধ্যে দেখে নেব কি আসছে। তারপরে নেক্সট প্যারার মধ্যে তোমরা লিখবে সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন কলকাতার গড়পাড় রোডে এক পুরনো ধাঁচের বাড়িতে। তোমরা আশা করছি সত্যজিৎ রায়ের যে আত্মজীবনীটি রয়েছে সেই পুরো বইটি তোমরা পড়েছ। যারা এখনও কিন্তু পড়োনি তারা অবশ্যই আমি তাদের কাছে রিকোয়েস্ট করব পড়ে নিও। আর তোমাদের কাছে যদি বই না থাকে, যেহেতু তোমরা মানে কলেজে পড়ছো, অনেকের কাছে বই থাকে না, তা আমি দেখবে আগে কিন্তু অনেক ভিডিও দিয়েছি, যখন ছোট ছিলাম পুরো বইটা পার্ট পার্ট করে পড়িয়েছি। তোমরা সেই ভিডিওগুলোও দেখতে পারো, অনেক কাজে লাগবে কিন্তু। তারপরে দেখো, সেই বাড়িটি ছিল অনেকটা ভেতরের দিকে, বাইরে থেকে সহজে দেখা যেত না। বাড়িটির গঠন ছিল একেবারে পুরনো কালের মতো, টালির ছাদ, কাঠের দরজা, পাথরের মেঝে, মাটির উঠোন আর একপাশে ঠাকুর ঘর। এই সব কিছু মিলিয়ে এক সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী পরিবেশে তার শৈশব কিন্তু কেটেছিল। এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে তোমরা লিখবে। দেখো, গল্প মানে আত্মজীবনীমূলক যে উপন্যাসটা তিনি লিখেছেন সেটা পড়লে কি হবে, মানে তারই যেহেতু ওটা আত্মজীবনী, তো সেটা পড়লে তোমরা এখান থেকে সমস্ত শর্ট প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবে। কারণ আর তোমাদের কিন্তু এক্সট্রা করে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না যদি তোমাদের বইটা পড়া থাকে। আর বইটা যদি না পড়া থাকে তাহলে তো মুখস্থ করো আর কি। তারপরে নেক্সট প্যারার মধ্যে তোমরা লিখবে লেখক বর্ণনা করেছেন যে তাদের পরিবার ছিল যৌথ পরিবার, যেখানে অনেক সদস্য একসাথে থাকতেন। আসলে এখানে কি বলো তো, লেখক নিজের যে ফ্যামিলির কথা, নিজের বাড়িটির কথা, মামা বাড়ির কথা, তার স্কুল জীবনের কথা সমস্তটাই ব্যক্ত করেছেন। কারণ যেহেতু ওনার এটা আত্মজীবনীমূলক উপন্যাস,
তো এই আত্মজীবনীটা পড়লে তোমাদের মধ্যেও অনেক কিছু জ্ঞান কিন্তু হবে, অনেক কিছু তোমরা ওনার সম্পর্ক জানতে পারবে। শুধুমাত্র কয়েকটা প্রশ্ন নোট ভিত্তিক পড়লে নাম্বার তো পেয়ে যাবে, কিন্তু তোমাদের নলেজে গ্যাপ থেকে যাবে, সেটা আমি চাইছি না কোনোভাবে। তোমরা কিন্তু অবশ্যই পড়ে নেবে। কে কে ছিলেন ওনার বাড়িতে চলো দেখে নিই। ঠাকুমা, কাকুরা অর্থাৎ 2 কাকা ছিল, মা, কাজের লোক ইত্যাদি। সেই পরিবেশে ছোট্ট সত্যজিতের দিন কেটেছে খেলা, গল্প, পর্যবেক্ষণ আর নতুন কিছু শেখার মাঝেই। তিনি ছোটবেলায় কাঠের বন্দুক দিয়ে খেলতেন, মেঝেতে পায়চারি করতেন, জানালা দিয়ে বাইরের রাস্তা দেখতেন, আশেপাশের মানুষের নানা রকম কর্মকাণ্ড তাকে আকর্ষণ করত। সেই ছোটোবেলাতে কিন্তু তার মন আকর্ষিত হয়েছে, মানে সেই ছোটোবেলার কথা তিনি সমস্তটাই ব্যক্ত করেছেন এই আত্মজীবনীর মধ্যে। তার বাবা ছিলেন সুকুমার রায়, তোমাদের অনেকেরই নাম শোনা আর কি। তো সুকুমার রায় ছিলেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। দুর্ভাগ্যজনকভাবে সত্যজিৎ যখন খুব ছোট বলতে জানো, সত্যজিৎ রায়ের যখন 2.5 বছর বয়স, তখনই কিন্তু ওনার বাবা মারা যান। তো এখানে বয়সটা আমি উল্লেখ করলাম না, তোমাদের আমি বলে দিলাম। তবে তার দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এনারও নাম তোমরা শুনেছো ধরো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একজন গুণী লেখক, চিত্রশিল্পী ও মুদ্রণবিদ। তার সম্পাদিত সন্দেশ পত্রিকার সঙ্গে সত্যজিতের পরিচয় ছিল খুব ছোটোবেলা থেকেই। তারপরে নেক্সটটা তোমরা লিখে নেবে। তার নেক্সট প্যারা দেখো। সত্যজিৎ বলেন, গড়পাড়ের বাড়ির পরিবেশ তাকে ভাবতে শেখায়, দেখার চোখ গড়ে তোলে। বাড়ির ভেতরের মানুষজন, কথাবার্তা, সংস্কার, আচার সব কিছুই একসময় তার সিনেমা ও সাহিত্য সৃষ্টিতে কিন্তু গভীর প্রভাব ফেলে। আর সত্যজিৎ যখন 5 বছর বয়স, তখন কিন্তু তার ওই গড়পাড় ছেড়ে ভবানীপুরে চলে গিয়েছিলেন মামার বাড়িতে। আমি সমস্তটাই আমার ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, সেসব ভিডিওগুলো তোমরা দেখে নেবে। এরপর নেক্সট আমরা প্যারা দেখে নেব। তিনি লেখেন কিভাবে তার মা তাকে ভালোবাসতেন, কিভাবে তিনি স্কুলে ভর্তি হন, আর কিভাবে ধীরে ধীরে তার মধ্যে শিল্পের প্রতি আগ্রহ জন্মাতে থাকে। এমনকি একটি মজার ঘটনারও কথা তিনি বলেন, যেখানে তিনি বন্দুক হাতে নাটক করতে গিয়ে কাজের লোককে ভয় পাইয়ে দেন, সে কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এটা হচ্ছে তার পরের পাড়া। তারপরে আমরা দেখে নেব নেক্সট পাড়া। দেখো, একটা মান 10-এর প্রশ্ন শুধুমাত্র যে খুব বড় হয়ে যাবে বা খুব ছোট হয়ে যাবে তাতে নাম্বার পাবে, একটা ওয়ার্ড লিমিট তো রয়েছে। ওয়ার্ড লিমিট থাকা সত্ত্বেও কিন্তু তোমাদের এমন কিছু লিখতে হবে যে মান 10-এ সেখানে তোমরা 10 তো পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, কিন্তু 9 পেয়ে যাবে। এই অ্যান্সারটা যদি তোমরা ঠিকঠাকভাবে এভাবে লিখো পরীক্ষার ক্ষেত্রে, আমি কিন্তু তোমাদেরকে শিওর দিতে পারি, 100% শিওর দিতে পারি যে তোমরা 10-এ 10 পাবে এই প্রশ্নটার অ্যান্সার লিখলে। যদি এইভাবে লেখো তো তোমরা কিন্তু এটা খাতাতে অবশ্যই লিখে নাও। গড়পাড় থেকে এই প্রশ্নটা প্রতিবারেই দিয়ে থাকেন। নেক্সট প্যারা লিখবে যে এইসব স্মৃতি শুধু এক ব্যক্তির শৈশব বর্ণনা নয়, বরং এক সময়ে কলকাতার মধ্যবিত্ত বাঙালি জীবনের একটি দলিল। গড়পাড়ের সেই শৈশব সত্যজিৎ রায়কে শুধু মানুষ নয়, একজন গভীর পর্যবেক্ষক, চিন্তাশীল, সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়ে তুলেছে। দেখো, আমি তো তোমাদেরকে বললাম মাত্র 2.5 বছর বয়স পর্যন্তই তিনি গড়পাড়ে ছিলেন, অর্থাৎ তার যে দাদুর বাড়ি সেখানে। তারপর 5 বছর বয়সে মামার বাড়ি চলে গিয়েছিলেন। 5 বছর পর্যন্ত ছিলেন। 2.5 বছর বয়সে তো তার বাবাকে তিনি হারান। সেটা একটা খুবই দুঃখজনক ঘটনা আর কি। একটা বাচ্চা মাত্র 2.5 বছর পর্যন্ত তার বাবার সাথে যে মুহূর্তটা কেটেছিল সেটাও কিন্তু তিনি ব্যক্ত করেছেন তার এই আত্মজীবনীর মধ্যে। আমাদের তো ধরো সাধারণত 2.5 বছর কি, আমাদের তো মনে হয় 10 বছরের কথাও আমাদের মনে নেই, কিন্তু তিনি একদম ছোটোবেলা থেকে কি করেছেন, তার বাবার সাথে কাটানো মুহূর্ত, দাদুদের সাথে কাটানো মুহূর্ত সমস্তটাই ব্যক্ত করেছেন। পড়বে না, খুব ভালো লাগবে। এরপর আমরা দেখে নেব লাস্ট প্যারাগ্রাফ। এটা এইভাবে গড়পাড়ের স্মৃতি তার জীবনের ভিত্তি হয়ে ওঠে, যা তার ভবিষ্যৎ শিল্পকর্মের প্রেরণার উৎস হিসেবে কাজ করে। বাস, এটা একদম লাস্ট প্যারাগ্রাফের মধ্যে তোমরা দিয়ে দেবে। তারপরে এই নোটসটা কমপ্লিট। দেখো, একটা ভিডিওর মাধ্যমে তোমরা যদি ভাবো যে আমাদেরকে অনেক নোটস দেওয়াটা সম্ভব নয়, কারণ একটা নোটসে দেখছো এতক্ষণের ভিডিও একটা হয়ে গেল, প্রবলেম হয়ে যাবে আর কি। তাই আমি একটা একটা করে দেওয়ার চেষ্টা করব। যেমন গড়পাড় থেকে এটা ইম্পর্টেন্ট ছিল, দিয়ে দিলাম।
নেক্সট দিন আমি ভবানীপুর থেকে দেব, নেক্সট দিন ছুটিতে বাইরে আছে সেখান থেকে দেব, নেক্সট দিন আরও স্কুলে থেকে দেব। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখতে চাই, যদি তোমরা এই যখন ছোটো ছিলাম সত্যজিৎ রায়ের আত্মজীবনীটা পড়োনি, হ্যাঁ ঠিক আছে পড়োনি, ঠিক আছে, কিন্তু তোমরা যদি শুনতে চাও পুরো কাহিনীটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাছে, মানে পুরোটা আমি তো আর মানে মেন পার্টগুলোই আমি তুলে ধরবো তোমাদের সামনে, সেটা আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো যে শুধু মেন কি ঘটনা হয়েছিল ম্যাম একটু জানাবেন, এভাবে তোমরা একটা কমেন্ট করে দেবে আমাকে। আমি তাহলে তোমাদের কিন্তু ভিডিও দিয়ে দেবো সেই সম্পর্কে, যে পুরো কি আছে যখন ছোটো ছিলাম সত্যজিৎ রায়ের লেখা আত্মজীবনীর মধ্যে কি রয়েছে সমস্তটাই বর্ণনা করব সেই ভিডিওতে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি সে সম্পর্কে ভিডিও চাইতো। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকমই নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে ভিডিওটি এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো।